নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ব্যারাকপুরের একটা নামকরা হোটেলের সত্য ভৌতিক ঘটনা। যদি তোমরা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখো, সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও। আমি তোমাদের সাথে রিতম। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছে সৌম্য বিশ্বাস দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করছি। আমার নাম সৌম্য বিশ্বাস, আমার বাড়ি মুম্বাইতে। আমি, মা, বাবা, আমার ছোট বোন, এই হচ্ছে আমাদের ছোট্ট সংসার। ঘটনাটা ঘটে 2017 সালে, যখন আমি সবে এইচএস পাশ করি। এইচএস পাস করার আগে অবধি মানে 2016-র দিকে সংসারটা খুব ভালো ছিল। আমার বাবা বিজনেস করতো। তো যখন আমি এইচএস দেব, আমার একটা এক্সাম হয়েছে, সেই টাইমটাতে হঠাৎ করে আমি শুনি আমার বাবা নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে রাস্তায়। তো আমি দৌড়াতে দৌড়াতে যাই, রাস্তার লোক বাবাকে তুলে হসপিটালে ভর্তি করে। কিন্তু সেই টাইমে হসপিটাল থেকে বাবাকে দেখে বলে দেওয়া হয় যে অ্যাক্সিডেন্টের টাইমেই আমার বাবা এক্সপায়ার করে গেছে। তো সেই টাইমটা আমাদের কাছে প্রচণ্ড বড় একটা আঘাত ছিল। এইচএসটা মোটামুটি সেই আঘাত নিয়ে দিয়েছিলাম আমি। কিন্তু তারপরে 2017 পড়বে, সেরকম টাইমে আমাদের বাড়িতে না একদম একটা ঝড় চলে আসে। কারণ আমাদের যে দোকানটা ছিল, বাবা আগেই বললাম তোমাদের বিজনেস করতো, আমাদের যে দোকানটা ছিল আমরা কোনোদিনও শুনিনি বাবার কোনো ধার দেনা ছিল। কিন্তু বাবা মরে যাওয়ার পরে অনেক লোক বাড়িতে আসতো টাকার জন্য। লাস্টে আমরা কোনো উপায় না পেয়ে আমাদের শেষ সম্বল দোকানটা আমরা বেচে দিই। তারপরে যেটা হয় আর কি, বাড়ির ওপরে যেহেতু আমি একমাত্র ছেলে, পুরো ভরটা পুরো আমার ঘাড়ে এসে পড়ে। তো সেহেতু বোন ছোট, কি করব মাথায় আসছিল না। তো বাবার এক খুব ভালো বন্ধু ছিল, তিনি আমায় বললেন কলকাতা যেতে। 2017-র দিকে আমি কলকাতা যাই। উনি একটা কাজের ব্যবস্থা করে দেয় ব্যারাকপুরে, খুব নামদামি একটা হোটেল। মানে নাম বললে সবাই চিনে যাবে, তাই নাম বলছি না। একদম ব্যারাকপুরের সামনেই হোটেলটা। হোটেলের পাশ দিয়ে একটা গলি চলে গেছে। তো আমার যে ব্যবস্থাটা ছিল সেটা হচ্ছে আমি হোটেলে খাওয়া দাওয়া পাবো, টাকা পাবো, প্লাস ওপরে একটা রুম রয়েছে, সেখানে আমরা 4 জন থাকবো। একজন বিহার থেকে এসছে, দুজন বিহার থেকে এসছে, আরেকটা দাদা ছিলেন। ওই দাদা থাকেন কাছাকাছি, কিন্তু উনি বাড়ি যান না, এখানেই থাকেন আমাদের সাথে। তো আমরা মোট 4 জন। তো আমি ইন্টারভিউ দেওয়ার পরে, আমি ঠিক মনে আছে আমি বুধবার গেছিলাম ওইখানে হোটেলে ইন্টারভিউ দেওয়ার পরে আমি জয়েন করে যাই। সেই দিনই আমি জয়েন করি। তো সেই দিন খুব ভালো কাটলো আমার। মানে রাত 11:30 12টা অবধি হোটেলে একদম লোকে লোক। হোটেলটার পাশ দিয়ে একটা সরু গলি চলে গেছে, আর পেছনে একটা রেল গেট ছিল। তো 11:30টার সময় ক্লোজিং করে আমি খাওয়া দাওয়া করে রুমে যেতে যেতে 12টা 10 কি 15 বাজে। আমরা 4 জন মোটামুটি কথা বলতে বলতে একটা বন্ধুত্ব হয়ে গেছে, কারণ 4 জন একসাথে থাকবো। তো সেহেতু আমরা রুমে যাই। আর আগেই বলে দিই, যা 3 জন যেই দাদা ছিল আমার সাথে, 2 জন বিহার থেকে এসেছিলেন, আর এক দাদা কাছাকাছি থাকেন কিন্তু বাড়ি যান না। ওই 3 জন আমার অনেক আগে থেকে করে, 2-3 মাস আগে থেকে। তো তাদের একটা কমফর্ট জোন হয়ে গেছে রুমটা। তো তারা যাওয়ার পরে ঘুমিয়ে পড়ে। তো আমি ঘুমটা ঠিক আসছিল না, ফোন দেখছিলাম। ফোন ঘাঁটতে ঘাঁটতে আমার ফিল হচ্ছিল না ঘরটা কীরকম একটা বদ্ধ ঘর, আর গা ছমছম করছে খালি। প্রথমে আমি ভাবলাম হয়তো আমি এখানে নতুন এসেছি, বাড়ির থেকে দূরে, তাই এরম লাগছে। তো আমি জানলার সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম। তো সিগারেট খাচ্ছি আর বাইরের দিকে তাকিয়ে রয়েছে ওই গলিটার দিকে, সরু গলিটার দিকে আমাদের জানলাটা ছিল। আমি দেখলাম একজন ঠিক কালো একটা কম্বল মুড়ি দিয়ে ঠিক ওই রাস্তায় রেলগেটের দিকে যাচ্ছে, আবার রেলগেটের দিক থেকে এদিকে আসছে। আমার না কিরম একটা গাটা ভার হয়ে গেল লোকটাকে দেখে। প্রথমে ভাবলাম নাইট গার্ড, সেকেন্ডবার লোকটা না হালকা করে আমাদের দিকে তাকালো, মানে আমার ওই হোটেলের দিকে তাকালো আর আমার দিকে তাকালো, যে আমি জানলায় দাঁড়িয়ে রয়েছি। আমি লোকটার মুখটা ঠিক খেয়াল করতে পারিনি, লোকটার চোখের দিকে আমি তাকিয়েছি। চোখটা না একদম লাল টকটকে টমেটোর মতো। আমার দেখার পরে না ওই লোকটাকে আমার কিরম শরীরটা খারাপ করতে শুরু হলো। আমি জানলাটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলাম, বন্ধ করে শুয়ে পড়লাম। সেই রাতের মতো কিছু হয়নি। তারপরে এরম 2-3 দিন না আমি যখন কাজ করতে থাকলাম,
আমি প্রায় লোকটাকে দেখতাম জানলার বাইরে ওরকম রাত 1টা-2টোর সময় দাঁড়িয়ে রয়েছে আর চোখটা পুরো লাল। আমি একদিন ওই দাদাকে জিজ্ঞেসও করি, দাদা বলে পাগল টাগল হবে, ব্যারাকপুরের মতো এলাকা কত কেউ থাকে। আমি বললাম ঠিক আছে। এরম করে না 1টা সপ্তাহ কেটে গেল। মোটামুটি আমারও একটা কমফর্ট জোনে চলে এলো। আমি নিজের মতো ভালো কাজ করছিলাম, রুমে চলে যেতাম রাত হয়ে গেলে খাওয়া দাওয়া করে। ঘটনাটা ঘটলো ঠিক 2 সপ্তাহ পরে। 2 সপ্তাহ খুব ভালো কাটলো আমার। মানে লোকটাকে আমি দেখতাম, তারপরে না লোকটাকে আমি ইগনোর করতে স্টার্ট করলাম। আমি আর জানলা খুলতাম না, মানে রাতের বেলা ঘুমিয়ে পড়তাম গিয়ে হোটেলে গিয়ে, যেহেতু একটা কমফর্ট জোনে চলে এসেছিলো। তো 2 সপ্তাহ পরে ঠিক সোমবার ছিল, আমাদের হোটেল না সেদিন বন্ধ ছিল, মানে আমাদের ছুটি ছিল 4জনেরই। তো আমরা 4জন একসাথে ছুটি নিয়েছিলাম। আমরা বলেছিলাম চল একটু ঘুরে আসি। তো আমরা ব্যারাকপুর ঘুরে ঠিক 11:30টায় বাড়িতে মানে হোটেলে এসে খেয়ে দিয়ে রুমে যাই। তো আমরা খুব মানে আড্ডা ঠাড্ডা দিচ্ছিলাম ওই দিন। তো সেই দিন আমরা একটুখানি হার্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম। আমরা 4জন বসে খাচ্ছি। এক যে বিহারি দাদা ছিল বলল চল ভাল লাগছে না হোটেলে, ওই রেলগেট থেকে ঘুরে আসি। কিন্তু আমি যে বললাম না একটা দাদা ছিল কাছাকাছি থাকে, মানে ব্যারাকপুরে থাকে না, ওর বাড়ি ছিল না খড়দা না ওরকম কোনো একটা জায়গার নাম ছিল, ওই খড়দার দিকে থাকতো। তো ওই দাদা আমাকে বলল যে না না ওই সব দিকে যাস না, আমি শুনেছি ওই রেলগেটটা ভালো না, ওই রেলগেটের মধ্যে নাকি কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়। আরেক যে বিহারি দাদা ছিল ও আরও উত্তেজিত হয়ে গেল, বললো চল না তাহলে তো আরও মজা আসবে। আর সেই টাইমে আমি মুম্বাই থেকে যেহেতু এসছি, ওইসব আমি অতটা বিশ্বাস করতাম না। আমি বললাম চলো না দাদা, যা হবে দেখা যাবে। তো কোনো রকম আমরা গেলাম। রেলগেটে লাস্ট ট্রেন চলে গেছে, পুরো রেলগেট ফাঁকা, অন্ধকার, ঘুঘু করছে। একটা ব্রিজ টাইপের ছিল ওখানে, ওপর দিয়ে আমরা ওর নিচে দাঁড়িয়ে রয়েছি। আমরা আগেই বললাম একটু হার্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, হালকা নেশায় ছিলাম। ঠিক ওখানে কিছুক্ষণ 5 মিনিট গল্প টল্প করে আমরা ওখানেই টয়লেট করি একটা জঙ্গলের মধ্যে। করার পরে আমরা আবার হাঁটতে হাঁটতে হোটেলের দিকে আসছি। ঠিক সেই টাইমে আমার পেছন থেকে একটা মেয়ে ছেলের গলার স্বর আমি শুনতে পাই, সৌম এদিকে আয়, সৌম এদিকে আয়। আর গলাটা শোনার পর আমার সারাটা শরীর ভার হয়ে যায়, আমি দাঁড়িয়ে পড়ি। ওই দাদাগুলো আমাকে বলে কী হলো রে চ। আমি ঠিক ঘুরি স্টেশনের দিকে মুখ করে আর বলি আঙুলটা দেখিয়ে, আমাকে না কেউ ডাকছে। ওই দাদাগুলো বলে মজা করছিস, হ্যাঁ ভয় দেখাচ্ছিস আমাদেরকে, চ দেখি কে ডাকছে। আমরা স্টেশনের দিকে যাই, কাউকে দেখতে পাই না। হঠাৎ করে না ডাকটা আবার কানে আসে, সৌম এদিকে আয়। এইবার যখন ডাকটা দিয়েছে না, আমি একা না, আমার সাথে যে দাদারা ছিল 3জন তারাও শুনতে পায়। আর যে দাদা লোকালে ছিল খড়দায় থাকে, ওই দাদা আমাকে বলছে, ওই দাদার আমি নাম নিচ্ছি না ভিডিওতে, ওই দাদা আমাকে বলছে চলো তোমাদের এখানে থাকতে হবে না। আমার কিন্তু খুব ভয় করছে, আমার গা পা কেন কাটা দিচ্ছে। আর সত্যি কথা বলতে না ওই দাদার গায়ের লোম একদম দাঁড়িয়ে গেছে, আর সারা শরীর আমরা মানে হাঁটতে পারছি না। তো আমরা কোনো রকম গায়ের জোর দিয়ে হাঁটা শুরু করলাম। প্রচণ্ড জোরে পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ আমরা শুনতে পাই। আমরা ঘুরে তাকাই 4জনে, একটা মেয়ে ছেলেকে আমরা দেখতে পাই সাদা কাপড় পরে ওই পুরো রেল লাইনের মাঝখানটা দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে মেয়েটার মাথাটা খসে পড়ে যায়। ওইটা দেখার পরে অত রাতে আমরা 4জন চিৎকার করে দৌড়াচ্ছি যে যার প্রাণ নিয়ে, মানে একদম দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে থাকা অবস্থায় না মাথাটা একদম খুলে পড়ে গেল। আমরা বুঝতে পারলাম এই মেয়েটা হয়তো কাটা পড়েছে স্টেশনে। আমরা দৌড়াচ্ছি। আর আমার পার্সোনালি জানি না ওদের কী হয়েছে, আমার মনে হচ্ছে ওই মেয়েটা আমাদের পেছনে আসছে। তো আমরা হোটেলে গিয়ে কোনো রকম, আর চাদর ছিল, আমরা চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছি। আর ওই দাদা তো আমাদের ওপর খুব রেগে গেছে। ওই দাদা বলছে তোদের বললাম যেতে না, তোরা তাও যাচ্ছিস। তো সেই টাইমে কোনো রকম মিটলো। সেদিন কটা বাজে তখন, যখন আমরা হোটেলে ঢুকি 2টো 3:30টার সময়, ঠিক 3:30 বাজে। হোটেলের চারদিক দিয়ে না প্রচণ্ড একটা চিৎকার আসছে, এই বেড়া এই বেড়া। আর একটু পুরো মেয়ে ছেলের গলাটা না এরকম না, প্রচণ্ড একটা মানে ঘনিষ্ঠ গলা বেরাচ্ছে, এই বেড়া তোরা এই বেড়া।
আমি এসছি তো, এই বেরা, আমি এসছি তো বলছি। আর একবার ওই গলি মানে রেল গেটের দিকে দৌড়াচ্ছে, আবার এদিকে দৌড়াচ্ছে। আমরা দৌড়ানোর যে পায়ের শব্দ সেটা বন্ধ শুনতে পাচ্ছি, কিন্তু কারোর সাহস হচ্ছে না যে জানলা দিয়ে দেখি ওটা কে। তো যে বিহারি দাদা দুজন ছিল, ওদের আমাদের থেকে একটু বেশি সাহস ছিল। ওরা কি করলো, হালকা করে জানলাটা ফাঁক করে দেখলো। ওরা যেটা দেখলো সেটা দেখার পরে ওরা ছিটকে গেল। ওই মেয়ে ছেলেটা যেটাকে আমরা স্টেশনে গলা খসে পড়ে যেতে দেখেছিলাম, সেই মেয়েটা দেয়ালের সামনে দাঁড়িয়ে একবার হুম্মি তুম্মি হয়ে এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। আর জানলা খোলা, যে হালকা করে জানলাটা ওরা খুলেছে, মেয়ে ছেলেটা ওদের দিকে দেখে হাসি দিয়ে দেয়াল বেয়ে একদম লাফ দিয়েছে জানলার দিকে। ওরা ভয়তে একদম পেছনে ছিটকে আসে। আমরা জানলাটা কোনো রকম বন্ধ করে দিই। আমরা ওদের বলি শুয়ে পড়ো, কিচ্ছু হবে না, যা হবে কালকে দেখা যাবে। তো আমরা শুয়ে আছি, জানলাটা কাচের ছিল। একটা না ধাপ 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 করে আওয়াজ হচ্ছে জানলার মধ্যে, মনে হচ্ছে কেউ পাঁচ হাত দিয়ে না মানে একদম জানলার মধ্যে বাড়ি দিচ্ছে। আর আমরা যখন দেখলাম, আমরা তো চাদর মুড়ি দিয়ে রয়েছি, কানে শুধু আওয়াজ আসছে, আর আমরা রাম নাম পর্যন্ত নিতে পারছি না, ভগবানের নাম আমি নিতে পারছি না। আমরা না থরথর করে কাঁপছি। 15-20 মিনিট পরে আওয়াজটা কমে যায়। আমরা চারজন চাদর থেকে মাথাটা বের করে দেখি, জানলার মধ্যে 5 আঙুলের দুটো হাতের পুরো ছাপ লেগে রয়েছে, রক্ত মানে লাল একদম হাতের ছাপ। আমরা কোনো রকম দেখে একদম মুড়ি সুড়ি হয়ে চারজন একদম একসাথে শুয়ে রয়েছি। আর ওই দাদা বারবার বলছি, তোদেরকে বলেছিলাম এবার দেখ না, এইবার থেকে কি শুরু হয়, দেখ দেখ তোরা। তো তারপরে সকাল হওয়ার পরে আমরা যে যার মতো কাজে যাই। তো সেই রাতের এক্সপিরিয়েন্সটা তো আমরা ভুলতে পারছি না। কাজবাজ করে হোটেলের রুমে যাই, তো আর জানলা ফানলা কিচ্ছু একদম লক করে রাখি আমরা, করে যে যার মতো শুয়ে পড়ি। সেই রাত ঘুমিয়ে পড়ি। এরম করে না একটা সপ্তাহ কেটে যায়, কিচ্ছু হয় না, মানে কোনো আওয়াজ পাই না, কোনো পায়ের সাথে, এমনকি ওই লোকটাকেও না আমরা আর দেখতে পাই না, যে লোকটা ঘুরতো। তারপরে 1 সপ্তাহ পরে থেকে কিছু প্যারানর্মাল জিনিস হোটেলে শুরু হয়। মানে 11:30-12টার পরে যখন সবাই চলে যেত, মালিক টালিক সবাই চলে যেত, আমরা থাকতাম। আমরা যখন ওপরে যেতাম না, আমাদের রুমের ভেতরে মনে হতো আমরা 4 জন না, আরও বেশি কেউ একটা আছে। মানে আমরা সবসময় না গুজগুজ গুজগুজ আওয়াজ শুনতে পেতাম। আর সবসময় না মনে হতো কি, আমাদের সামনে দিয়ে মানে দেখবে তুমি যখন শুয়ে থাকবে না, কেউ যদি তোমার দিকে একদম গাঢ় চোখে তাকিয়ে থাকে, তুমি শুয়ে রয়েছো একদম চিত হয়ে তুমি শুয়ে রয়েছো, আর কেউ তোমার চোখের দিকে একদম তাকিয়ে রয়েছে তোমার মাথার সামনে দাঁড়িয়ে। ওই ফিলটা আমাদের 4 জনের হতো। তারপরে একদিন ঠিক শুক্রবার আমরা কাজবাজ করে ওপরে এসে ঘুমাচ্ছি। ওই যে দাদাটা লোকালের ছিল, ও জল খেতে উঠেছে, দরজাটা খুলেছে, দেখছে জল নেই রুমের ভেতরে। তো নিচে হোটেলের মধ্যে জল আনতে গেছে। জল আনতে গিয়ে প্রচণ্ড জোরে একটা চিৎকার ওই দাদার, মনে হচ্ছে ওই দাদাকে কেউ মেরে ফেলছে। আমরা দৌড়াতে দৌড়াতে লাইট জ্বালিয়ে একদম দৌড়াতে নিচে যাই। নিচে গিয়ে দেখি ওই দাদা হাতের মধ্যে একটা ছুরি নিয়ে একদম যে হোটেলের মেন গেট ওর দিকে একদম এম করে বসে রয়েছে একদম কোণার মধ্যে। আর ভয়তে থরথর করে কাঁপছে। ওই দাদার চোখ একদম বড় হয়েছে, মনে হচ্ছে দাদা এখন স্ট্রোক করে যাবে, মানে এমন কিছু একটা ভয়ঙ্কর দেখেছে। আমি দাদাকে ধরার সঙ্গে সঙ্গে দাদা ছুরিটা একদম চালায় আমার দিকে। আমি সরে যাই, আমি বলি দাদা কী হয়েছে? কেউ ছবি না ভাই, কেউ ছবি না তোরা, কেউ ছবি না। আমি বলি দাদা শান্ত হও, কী হয়েছে, ওপরে চলো। আমরা কোনো রকম দাদাকে ধরে ওপরে নিয়ে যাই। তারপর দাদা যেটা বলল, আমাদের পায়ের থেকে মাটি সরে যায়। দাদা নাকি জল খেতে নিচে গেছিলো, যাওয়ার পরে দাদা নাকি আমাদের 3 জনকে ডেকেছে, মানে দেখেছে যে আমরা হোটেলের টেবিলের ওপর বসে রয়েছি 3 জন। দাদা এসে বলে, কিরে তোরা তো ওপরে ঘুমাচ্ছিলি, এখানে এলি কখন? আমরা কোনো উত্তর দিই না। আবার দাদা বলে, কিরে আমাকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ বলে দাদা আমার কাঁধের উপরে নাকি হাত রাখে। আমার ঘোড়ার সঙ্গে সঙ্গে ওই মেয়ে ছেলেটা দাদার গলা টিপে ধরে, সাথে আরও 2টো লোক ছিল, বয়স্ক লোক। প্রচণ্ড একটা হাসি, আর ওদের মুখের মধ্যে চারিদিক কাটা। মেয়েটার হাতের একদম মাঝখানে একদম কাটা কাটা, মানে হচ্ছে কেউ
টেনে কাটা বললে যেমন পিস পিস হয়ে যায় নরম হাতে পিস পিস। আর যে দুটো লোক ছিল ওদের গাঢ় মানে দাঁতে একদম কালো, আর ওদের মুখ চোখ একদম অন্যরকম, চোখের এখান দিয়ে ফাটা, মানে প্রচণ্ড ভয়ঙ্কর দেখতে, মানে কী যে বিশ্রী দেখতে ওটা ওই দাদা বলে বোঝাতে পারছে না। আর ওরা দাদাকে মারবে বলে একদম কাছে এগিয়ে আসছে। তখন দাদা ছিটকে গিয়ে ছুরিটা নিয়ে ওদের ওপর চালায়, তাও কিছু হয় না। এবং কি দাদা আমাদেরকে দেখায় ওনার যে গলাটা ধরেছিল না ওই দাদার গলার মধ্যে 5 আঙুলের লাল লাল একদম চাকা চাকা দাগ। ওইটা দেখার পর আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই। তার 2 দিন পরেই দাদা কাজ ছেড়ে দেয়। তারপরে আমরা 3 জনই ওই রুমে থাকতাম। ঘটনাগুলো দিনের পর দিন বাড়তে থাকে। ওই দাদা চলে যাওয়ার পর হোটেলের নিচে মনে হতো কেউ উৎপাত শুরু করেছে, মানে হোটেলের জিনিস ফেলে দেওয়া, কাচের জিনিস ভেঙে দেওয়া। রোজ মালিক এসে আমাদেরকে বকতো যে তোরা ভাঙছিস, তোরা 3 জন থাকিস, তোরা মনে হয় নেশা টেশা করিস। আমরা যত বোঝানোর চেষ্টা করছি এখানে কিছু অন্যরকম ঘটছে, কেউ আমাদের কথা শুনতো না। আর আমরা যখন রুম লক করে দিতাম, আমাদের রুমের বাইরে মনে হতো 4-5 জন বসে রয়েছে। আমাদের ভয়ের মাত্রা দিনের পর দিন বাড়ত। আর আমি যখন হোটেলে কাজ করে রুমে একা একটা সময় যেতাম, মানে 2 জন দাদা খাচ্ছে, হয়তো আমার খাওয়া তাড়াতাড়ি হয়ে গেল, আমি যখন রুমের করিডর দিয়ে আমার রুমে ঢুকবো, সেই টাইমটা আমার মনে হতো আমার পেছন দিয়ে কেউ একটা হেঁটে হেঁটে যাচ্ছে। আর একটা ঠান্ডা আবহাওয়া, না আমি যখন একা থাকতাম একটা ঠান্ডা আবহাওয়া হয়ে যেত চারিদিকে, আর আমার সারা শরীর কাঁপতো। তো এরম একদিন সবথেকে ভয়ঙ্কর যে লাইফে ঘটনাটা ঘটেছে সেটা ছিল, প্রায় আমরা 2 মাস কাজ করছি ততক্ষণ আমার সাথে এই এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে, কিন্তু যেহেতু বাড়ির এরম পরিস্থিতি আমি ছাড়তে পারছিলাম না কাজ। তো আমি ঠিক কটা বাজে 1টা, তখন সেই দিন না ওই 2 জন যে বিহারি দাদা ওরা খাওয়া দাওয়া করছে, সেদিন আমাদের ভিড় ছিল, একটা অনুষ্ঠান ছিল, সেহেতু অনেক ভিড় ছিল। তো আমাদের যেতে যেতে অনেক লেট হয়েছে। তো আমার কাজ হয়ে আমি খাওয়া দাওয়া করে আমি রুমের দিকে যাই। রুমের করিডোরটা মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে, আর না মনে হচ্ছে এসির থেকেও বেশি একটা ঠান্ডা, মনে হচ্ছে ফ্রিজের মধ্যে আমি ঢুকে গেছি। একদম ঠান্ডা, আমার গায়ের মধ্যে কাটা দিচ্ছে, একদম জার কাটা উঠে গেছে ঠান্ডা। আমি থরথর করে কাঁপতে কাঁপতে যাচ্ছি, রুমটা খুলেছি। আমার ঠিক মনে হলো রুমের ভেতর দিয়ে একটা কালো হাত, মানে লোমে ভর্তি কালো হাত রুমটাকে একদম ধাক্কা দিয়ে বন্ধ করে দিল। মানে রুমের ভেতর দিয়ে কেউ রুমটা খুলতে দিচ্ছে না দরজাটা। আমি অনেক প্রেশার লাগাচ্ছি, খুলতে পারছি না। সেই টাইমে রুমের যে দরজার মাঝখানে একটা ফুটো টাইপের থাকে না, যেটা দিয়ে আমরা দেখতে পাই বাইরে কে আছে, সেরকম ভেতরেও দেখতে পাই। চোখ লাগানোর সঙ্গে সঙ্গে যেটা দেখলাম, মানে ওটা মানুষ না জন্তু আমি বুঝলাম না। বিশাল বড় চুল, আর চুলগুলো এত নোংরা তুমি বিশ্বাস করো, জট পেকে গেছে চুলে, চোখের তলায় কালি, ওটা মুখ একদম ফুলে গেছে, মনে হচ্ছে আদিম মানুষের মতো দেখতে। আর চোখের সাইড দিয়ে হালকা কাটা, লাল 2টো চোখ। আর সে না পুরো শক্তি দিয়ে ওই গেটটা এক হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি দেখে বাবা গো বলে চিৎকার করে একদম দেয়ালে ধাক্কা খাই। আমি দৌড়ে যে বেরাতে যাব, যে সিঁড়ি মানে যেটা দিয়ে নিচে নামি, ওই সিঁড়ির ওখানে আমি সেই লোকটাকে দেখতে পাই, যেই লোকটাকে আমি হোটেলের বাইরে দেখতে পেতাম। লোকটা একদম বাবু হয়ে সিঁড়ি যেখান দিয়ে নামবো আমি ওখানটা বসে আছে, আর আমার দিকে তাকে হাসছে, চলে আয় আমাদের সাথে থাকবি, আয় আয়, স্টেশন গেছিলি না ওই রাতে, আমি তোকে দেখেছিলাম, আজ থেকে আমরা একসাথে থাকবো, আমরা সবাই বন্ধু হব, হায় হায় হায়। আর এই আওয়াজটা কন্টিনিউয়াস আমার কানে ভাসছে। ওই লোকটার দিকে তাকিয়ে আমি খালি হাত দিয়ে বলছি, না আমি যাবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। দরজাটা খুলে গেল আমাদের রুমে। ওই আদিম মানুষের মতো লোকটা বাচ্চাদের মতো হামাগুড়ি দিতে দিতে বেরাচ্ছে। ওর জিভ এতটা বড় যে ও হামাগুড়ি দিচ্ছে, ওর জিভ একদম মাটির সাথে লটকে লটকে যাচ্ছে, একদম চাটতে চাটতে। আমি একদম কোনায় চলে যাই, আমি চিৎকার করছি, মানে বেঘরে চিৎকার করছি, কেউ আমার আওয়াজ শুনতে পাচ্ছে না, আমার কাঁদছি ঝরঝর করে। সেটা আমি অজ্ঞান হয়ে যাই। আমার জ্ঞান হারানোর পরে যখন বিহারি দাদারা উপরে আসে, আমাকে ওই অবস্থায় দেখে, কোনো রকম চোখে মুখে জল দেয়, আমার জ্ঞান ফেরে না। সেই টাইমে ব্যারাকপুরে একটা হসপিটাল ছিল, আমাকে সেখানে শিফট করানো হয়।
তো হসপিটাল থেকেও ডাক্তার সেম বলে কিছু দেখে ভয় পেয়েছে, যার কারণে জ্ঞান হারিয়েছিল। তো আমাদের যে মালিক ছিল না হোটেলের, সে খুব ভালো। সে আসে, এসে বিল পে করে আমাকে নিয়ে যায়, বলে তোমার কি অসুবিধা হচ্ছে বলো। আমি কাউকে কিছু বলতে পারি না। সেদিনের পর থেকে না আমার মনে একটা ভয় আক্রান্ত হয়ে যায় ওই জিনিসটা দেখার পর। আমি সেইবারের টাকাও নিতে পারছি না, কারণ তখন ক তারিখ, 15 কি 16 তারিখ হবে, আমাদের টাকা দিত 4-5 তারিখে। সো আমি এখন ছেড়েও দিতে পারছি না। তো আমি রুমে যতবার যেতাম না, এইবার না আমি কাউকে আর দেখতে পেতাম না, শুধু আমার কানের মধ্যে না একটা জঘন্য আওয়াজ ভাসতো। কেউ মনে হচ্ছে গালাগালি দিচ্ছে নোংরা ভাষায়, কেউ মনে হচ্ছে কি প্রচণ্ড একটা মেয়ে ছেলের হাসি। আর কে সবসময় না রাত 1-2 বাজলে আমাদের জানলার বাইরের থেকে, এইবার শুধু মেয়ে ছেলের না, ছেলের আওয়াজও আসতো, আমার নাম ধরে ডাকতো, সৌম, সৌম বাইরে আসো, দেখো আমরা দাঁড়িয়ে আছি, তুমিও আমাদের সাথে থাকবে, আসো সৌম, লাস্ট ট্রেনটা চলে যাচ্ছে সৌম, তাড়াতাড়ি আসো, লাস্ট ট্রেনে তোমাকে কাটা পড়তে হবে সৌম। এরকম আওয়াজগুলো যখন ভাসতো না, আমার সারা শরীর একদম ছেড়ে দিত, আমি জ্ঞান হারিয়ে যেতাম। আর আমার না তারপর থেকে একটা স্বপ্নে একটা জন্তুর মতো যে জিনিসটাকে দেখছে, ও বারবার আসতো আর আমায় মারার চেষ্টা করতো। কোনো সময় ছুরি ঢুকিয়ে দিচ্ছে পেটে, কোনো সময় কামড়ে আমার মাংস খেয়ে নিচ্ছে, আর আমার ঘুম ভেঙে যায়, তখনই আমি দেখি সকাল হয়ে গেছে। আর যেখানে ও কামড়াচ্ছে স্বপ্নে, সেই জায়গাটায় না প্রচণ্ড জ্বলতো, কিন্তু কোনো দাগ কিচ্ছু নেই। তো আমি কাজ ঠিক মতো করতে পারতাম না। লাস্টে একটা এমন পরিণতি আসে, ঠিক 1 তারিখ হয়ে গেছে, আমি জানি 5-6 তারিখে আমি ছেড়ে দেবো, আমার শরীর ভেঙে যায়, চোখের তলায় কালি পড়ে যায়। সেদিন ঠিক শুক্রবার ছিল, আমি রুমে এসে শুই, কটা বাজে, সেদিন আমাদের তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, সবাই মানে তাড়াতাড়ি হোটেল বন্ধ করে দেওয়া হয়, 11:30-12টার মধ্যে রুমে এসে যাই। ওই দাদা দুটো ঘুমাচ্ছে, আমার কানের সামনে একটা আওয়াজ ভেসে ওঠে, আয় 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 আয়। আর সেই আওয়াজ শুনে আমি মনে হয় হিপনোটাইজ হয়ে যাই। আমি উঠে না হোটেলের পেছনে একটা দরজা ছিল, সেটা দিয়ে বেরাই। কিন্তু আমার ভাগ্য খুব ভালো ছিল, হোটেলের যে দরজাটা ছিল না, সেটা লোহার ছিল, মানে যখন আমরা খুলতে যাই না, ঢাং করে একটা আওয়াজ হয়। হোটেলটা খুলে আমি যখন বেরাই, ওই যে বিহারি দাদা দুটো, ওরা আওয়াজ পেয়ে যায়, ওরা দৌড়াতে দৌড়াতে আমার পেছনে যায়। ওরা গিয়ে দেখে, আমার কিছু মনে নেই, ওদের মুখ দিয়ে শোনা এটা, আমি নাকি রেল লাইনে একদম দাঁড়িয়ে রয়েছে, ট্রেনটা খুব স্পিডে আসছে আমার দিকে, ওরা আমাকে ধাক্কা দিয়ে ওই পারে ফেলে দেয়, সেহেতু আমি বেঁচে যাই। আর ফেলে দেওয়ার পরে ওরা আমাকে কোনো রকম, আমি নাকি যেতে চাইছি না, আমি নাকি মরবো, সুইসাইড করবো, কোনো রকম ওরা আমায় টানতে টানতে হোটেলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে পরের দিন সকালবেলা ওদের সারা গায়ে চাকা চাকা কাটা কাটা দাগ, ওদের সারা শরীর জ্বলে যাচ্ছে। ওরা মালিককে সব বলে খুলে, মালিক আমাকে বলে তুমি টাকা নিয়ে বাড়ি চলে যাও, মনে হচ্ছে তুমি এখানে থাকতে পারবে না। আমিও সেটাই মনে করি, টাকা নিয়ে আমি বাড়ি চলে যাওয়ার জন্য বেরাই। সেদিন আমার একটা অটোওয়ালা ধাক্কা দিয়ে দেয়, তো কোনো রকম আমি বাড়ি আসি। বাড়ি আসার সময় না, আমি প্রথমে মুম্বাই আসতে 2 দিন সময় লাগে। আমি যখন ট্রেনে থাকতাম না, আমার মনে হতো ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর স্বপ্নে না ওই যে 3 জন, ওই মহিলাটা, ওই জন্তুর মতো জিনিসটা, আর ওই বয়স্ক যে লোকটাকে আমি বাইরে দিয়ে দেখতাম, ওই লোকটা আমার স্বপ্নে প্রায়ই আসতো। তো আমি বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে না, আমি বাড়ি থেকে মাকে কাঁদতে কাঁদতে সব বলি, আমার মালিক আমার টাকা পয়সা সব দিয়ে দিয়েছিল। তো তারপরে আমার বাড়ির সামনে মুম্বাইতে একজন গুরুপীঠ থাকতো, আমার বাবাও সব কিছুতে উনি কাজ করেছে। উনি আমায় দেখে বলে, তোর ওপর 3 জনের খুব বাজে নজর পড়ে গেছে, ওরা তোকে নিজেদের সাথে নিয়ে যাবে বলে এগুলো করছে। তো কোনো রকম উনি আমাকে ঝাড়িয়ে টাড়িয়ে কিছু টাকা দেয়, টাকা দিয়ে বলে তুই বাড়ি থেকে বেরাবি না বেশি, আর কিছুদিন সাবধানে থাক। তারপরে আস্তে আস্তে স্বপ্নটা আসা বন্ধ হতো, আর আমি যে কেঁপে কেঁপে উঠতাম, ভয় পেয়ে লাফ দিয়ে উঠতাম, ওগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তারপরে আমি আর জীবনে কলকাতা যাইনি। তারপরে ওই দাদা দুটোকে যখন ফোন করেছিলাম, ওই দাদা দুটো বললো সেটা শুনে আমি আরও ভয় পেয়ে গেলাম। ওই দাদা মানে বিহারি দাদা দুটো যেটা বললো, আমাদের সাথে যে লোকালের দাদা থাকতো যে পালিয়ে গেছিলো, ও নাকি ওই যে রেলগেটটা আছে ওখানে নাকি ওর কাটা বডি পাওয়া গেছে, মানে ওর ট্রেন লাইনে কাটা পড়েছে অনেক রাতে। কিন্তু মানুষের মনে কোশ্চেন, ও এত রাতে গেছে কেন?
আর তার থেকে বড় কথা, ওই যে বিহারি দাদা দুটো যারা আমায় বাঁচিয়েছিল, সেই দাদা দুটোর সাথেও নাকি সেম ইনসিডেন্ট ঘটতে থাকে। মানে ওরা ভয় পেত, কেঁপে কেঁপে উঠতো, ওই জিনিসগুলো ওদের সাথেও ঘটতে থাকে। লাস্টে ওরাও হোটেলটা ছেড়ে দেয়। ওরাও নাকি ওরাও বিহার ফিরে যায়। বিহারে গিয়ে ওনাদের যে গুরুপীঠ থাকে আর কি, ওদের ভাষায় কী বলে সেটা আমি ভুলে গেছি, বলতে পারলাম না, মনে নেই এখন। তো ওরাও তাদের কাছে দেখায়, দেখানোর পরে এখন ওরাও নর্মাল আছে। জাস্ট এই ছিল আমার লাইফের এক্সপিরিয়েন্স, এটা আমি তোমার সাথে শেয়ার করলাম। যদি তোমার ভালো লাগে তুমি তোমার ভিউয়ার্সদের পড়ে শোনাতে পারো রিতম। আজকের জন্য এইটুকু, থ্যাংক ইউ। ও, ব্যারাকপুরের আমার কাছে এই নিয়ে 3খানা কালেকশান এলো, আর 3টেই মারাত্মক। থ্যাংক ইউ সো মাচ সমদা, এত সুন্দর একটা গল্প পাঠাবার জন্য। তোমার কাছে যদি আরও এরকম কালেকশান থাকে, বা তোমার যদি সোনা কালেকশান থাকে, অবশ্যই আমাকে পাঠাতে পারো। আর হ্যাঁ, আজকের জন্য গল্পটা এইটুকু। যদি ফেসবুক থেকে দেখো ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আবার ফিরে আসবো ভয় পাওয়াতে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা।